ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে শকুন্তলা যে পাঠ্যাংশটি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটি আলোচনা করেছিলাম। আজকে আমি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো লিখিয়ে দিচ্ছে এবং স্ক্রিনশট মেরে বন্ধুরা তোমরা রেখে দিতে পারো তোমাদের সুবিধার্থে। এবার বলে রাখি, এই যে পাঠ্যপুস্তকটি নেওয়া হয়েছে আইসিএসসি বোর্ডের ক্লাস 4-এর পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকটির নাম হচ্ছে বাংলা সাহিত্য পরিচয়, ডক্টর পরেশচন্দ্র দাসের রচিত। আমি অলরেডি বলে দিয়েছি শকুন্তলা যে পাঠ্যাংশ অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি এবং শকুন্তলা যে গল্পটি আছে তার যে অংশটি আছে এখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি চলে যাব প্রশ্নপত্রে কী আছে বন্ধুরা। এখানে এই যে প্রশ্নগুলি আছে যে হাতে কলমে চর্চা, এই প্রশ্নগুলি আমি সুন্দরভাবে আমার এক জায়গায় নোটস করে রেখেছি। সেই নোটসগুলো আমি আস্তে আস্তে এগুলো আলোচনা করে দিচ্ছি, যেটা তোমাদের খুবই উপকারে লাগবে এবং নোটস বিশেষ করে উইদাউট স্কিপ করে এটা দেখলে সব থেকে সুবিধা হবে। পুরো শেষ পর্যন্ত আমি উত্তর বলে দিচ্ছি এবং স্ক্রিনশট মেরে এগুলো নোট করে নিও, তাহলে পরীক্ষার কাজে তোমাদের খুবই উপকারে লাগবে। ফ্রেন্ডস, আমি শকুন্তলা পাঠ্যাংশের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। শর্ট করে ভিডিওটি করার জন্য একটু তাড়াতাড়ি বলছি, একটু শুনে নিও, বিশেষ করে স্ক্রিনশট মেরে নিও। শকুন্তলা নাটকটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথম যে প্রশ্ন চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে গল্প থেকে উপযুক্ত শব্দগুলি খুঁজে শূন্য, মানে মাল্টিপল টাইপ চয়েসের প্রশ্ন বলেছে। প্রথম প্রশ্ন আছে মালিনীর জল ছিল কিসের মতো? 3টে অপশান আছে আয়নার মতো। খ, গাছের তলায় দেখা যেত কতকগুলি, 3টে অপশান আছে, সেটা কুঠিরের ছায়া। গ, নিবিড় বনে ছিল অনেক ড্যাশ, নিবিড় বনে ছিল অনেক জীব জন্তু। ঠিক আছে। ঘ, বসন্তে ড্যাশ গান গাইতো, বসন্তের জানো তোমরা নিশ্চয়ই পড়েছো, কোকিল গান গাইতো। ঠিক আছে। এরপরে শেষ প্রশ্নটি যেটা আছে উমরটা আছে বর্ষার ড্যাশ নাচতো, বর্ষার সময় কে নাচতো? ময়ূর নাচতো। ঠিক আছে, হয়ে গেল শর্ট প্রশ্নগুলো। এরপরে যে প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, একটি করে দেয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে অবনীন্দ্রনাথ ঠাকুর কার ভাইপো ছিল? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন। খ, তিনি কত বছর বেঁচে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বেঁচে ছিলেন। 1861 খ্রিস্টাব্দে 1871 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর 1851 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। গ, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো দুটি বই হচ্ছে, একটা শকুন্তলা যেটা আমরা তোমরা পড়ছো, আর 2 নম্বর হচ্ছে রাজকাহিনী। ঠিক আছে, এরপর চলে যাব ঘয়ে চলে যাব ঋষিকুমাররা কার কাছে বেদ পড়তো? তাহলে উত্তর কি হবে? ঋষিকুমাররা মহর্ষি কর্ণদেবের কাছে বেদ পড়তেন। ঠিক আছে। এবার উমা, তারা কি দিয়ে অতিথি সেবা করত? তারা আশ্রমের গাছের ফল দিয়ে অতিথি সেবা করত। চ, তাদের খেলার উপকরণ কি কি ছিল? তাদের খেলার উপকরণ কি কি ছিল? এই যেখানে তাদের খেলার উপকরণ ছিল ঘর গড়বার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বিনু বাঁশের বাঁশি ছিল, বট গাছের বট পাতার ভেলা ছিল, আর ছিল খেলার সাথী বনের হরিণ আর গাছের ময়ূর। এই হচ্ছে তাদের খেলার উপকরণ। এর নোটস করে নিও, সব থেকে বেস্ট হবে। ছ, পরের প্রশ্ন ছয় হচ্ছে মা গৌতমীর মুখে তারা কি শুনতো? মা গৌতমীর মুখে তারা শুনতো দেব দানবের গল্প। দেব মানে দেবতা, দানব হচ্ছে রাক্ষসের গল্প শুনতো। বর্গীর জ, কী আছে? শকুন্তলার মায়ের নাম কী ছিল? শকুন্তলার মায়ের নাম ছিল মেনকা। হাততালার জ, কে শকুন্তলাকে কোলে পিঠে মানুষ করেছিল? শকুন্তলাকে কোলে পিঠে মানুষ করেছিল মা গৌতমী। হয়ে গেল প্রশ্ন। এরপরে আমি চলে যাব নিচের শব্দগুলি অর্থ লেখো। অর্থ হচ্ছে প্রথম কি আছে? নিবিড়। নিবিড় শব্দের অর্থ হলো ঘন। অরণ্য শব্দের অর্থ হলো বন। কুঠির শব্দের অর্থ হলো কুঁড়ে ঘর। কঠোর শব্দের অর্থ হলো গর্ত। প্রকাণ্ড শব্দের অর্থ হলো খুব বড়। বাকল শব্দের অর্থ হলো গাছের ছাল। তর্পণ শব্দের অর্থ হলো পূজা। হোমের শব্দের অর্থ হলো যজ্ঞ। দানব শব্দের অর্থ হলো রাক্ষস। পাষাণী শব্দের অর্থ হলো হৃদয়হীন। অপ্সরী শব্দের অর্থ হলো সুন্দরী। আর ডালি শব্দ হচ্ছে ফুল রাখার জায়গা। ডালি শব্দের অর্থ হলো ফুল রাখার জায়গা। ঠিক আছে, নোটস করে নিও, আমি স্টে করে রাখছি। নিচের শব্দগুলিকে বিপরীত শব্দ নির্ণয় করতে বলছে। বিপরীত শব্দ মানে অপোজিট মিনিং যেটা বলে। বড় বিপরীত শব্দ ছোট। আধারের বিপরীত শব্দ আলো।
দয়ার বিপরীত শব্দ নিগ্রহ, কুটিরের বিপরীত শব্দ প্রাসাদ, কোচির বিপরীত শব্দ বয়স্ক, কোচি মানে খুব অল্প বয়স, আর তার বিপরীত শব্দ বয়স্ক, স্থির অস্থির। ঠিক আছে, এরপর চলে যাবো বন্ধুরা, নিচের শব্দগুলিকে বিশেষ্য বিশেষণ পদে চিহ্নিত করতে পারছে। এক একটা দেখো সেন্টেন্স দেওয়া আছে, আমি আমার মতো করে তৈরি। এক নিবিড় অরণ্য ছিল, একটি দেওয়া ছিল, এর মধ্যে অরণ্য একটা, নিবিড় একটা। অরণ্যটা হচ্ছে বিশেষ্য পদ, হচ্ছে বাক্যে নাম বোঝানো হয় যে পদের, সেটা হচ্ছে বিশেষ্য। যেমন অরণ্য, অরণ্য হচ্ছে বন, এটা নাম বোঝাচ্ছে। নিবিড়, নিবিড় হচ্ছে, আর বিশেষণ হচ্ছে বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা বোঝালে এখানে বিশেষণ। দেখো এখানে নিবিড় অরণ্য, তার অরণ্যটা ঘন এটা বোঝাচ্ছে, তাহলে ঘন বা নিবিড়টা হলো এখানে বিশেষণ পদ। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, তাতে ছিল বড় বড় বট গাছ। তাতে ছিল বড় বড় বট গাছ, বট হচ্ছে একটা আছে, আর বড় বড় এই দুটো। বড় বড় হচ্ছে বিশেষণ আর বট হচ্ছে বিশেষ্য। আবার বলি, বট হচ্ছে নাম, বড় বড় হচ্ছে এই বট গাছকে বড় বড় বোঝাচ্ছে, দোষ গুণ বোঝাচ্ছে। এরপরে চলে যাবে, নিবিড় বনে অনেক জীবজন্তু ছিল। তাহলে জীবজন্তু একটা পদ আছে, নিবিড় একটা পদ, বন একটা পদ। তাহলে জীবজন্তু হচ্ছে নাম বোঝাচ্ছে বিশেষ্য, নিবিড় হচ্ছে বিশেষণ, নিবিড় মানে ঘন। ঠিক আছে, কি ঘন এখানে, বন ঘন, আর বনটা হচ্ছে এখানে বিশেষণ। ঠিক আছে, বনেটা। এরপরে বনের পাখিদের দয়া মায়া আছে, তাহলে আমাদের বনের পাখিদের দয়া মায়া, তা বনেরটা হচ্ছে বিশেষ্য, বনে বিশেষ্য, পাখিদের হচ্ছে বিশেষ্য, আর দয়া মায়া হচ্ছে যেহেতু দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে তাহলে বিশেষণ। ঠিক আছে বন্ধুরা, এরপর র আর ডয়সন, র আর ডয়সনের উচ্চারণের পার্থক্য বুঝে শূন্যস্থান পূরণ করতে পারছে। কোথায় র হবে, কোথায় ডয়সন র হবে। দেখো আমি বইয়েরটা তো তুলে নিই, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, কাগজ পড়ছি, তাহলে পড়া, বই পড়ছি, তখন প ডয়সন র ছয়স্যই, র হবে না। যেমন না, কাগজ পড়ছি, এখানে হচ্ছে এখানে র হবে। আর কাপড় পরছি, কোনো কিছু পরা, পরিধান করা, ওয়ারিং, সেটাকে বলা হচ্ছে এখানে র হবে, এই পড়াটাকে হচ্ছে র হবে। রাখাল গরু চড়াচ্ছে, চড়ানো মানে হচ্ছে গরুকে এখানে ওখানে নিয়ে যাওয়া, সেই চড়ানো হচ্ছে ডয়সনর হবে। ঠিক আছে, এবার আর হচ্ছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, তাড়িয়ে, এখানে র হবে। ঠিক আছে, তারপরে উমারটা যেটা আছে, সারা, সারা শব্দ, সারা দিন, সারা মানে হোল, পুরোটা, এখানে হবে র হবে। ঠিক আছে, এরপরে আমি পরেরটায় চলে যাচ্ছি, 8 নম্বর। নিচের শব্দগুলির মধ্যে কোনটি বেমানান বা অন্য শব্দ সেটি চিহ্নিত করে পাশের ছকে লেখো। এর যে চারটে আছে, এই তিনটের মধ্যে কোনটি বেমানান, চারটে আছে, চারটের মধ্যে কোনটি বেমানান। দেখো, বট গাছ একটা গাছ, তাল হচ্ছে গাছ, তমাল এক গাছ, আয়না কিন্তু একটা গাছ না, তাই এটা হলো বেমানান। হাঁস হচ্ছে পাখি, বক পাখি, টিয়া একটা পাখি, পাহাড় কিন্তু পাখি নয়, এটা বেমানান। ঠিক আছে বন্ধুরা, এরপর হরিণ হচ্ছে একটি পশু, কাক হচ্ছে পক্ষী, কোকিল পক্ষী, ময়ূর পক্ষী, তাহলে হরিণটা হলো বেমানান। আমলকি, হরিতকি, ইমলি, এগুলো সবই দেখো একটি ছোট টক জাতীয় ফল, কিন্তু কুঠিরটা বেমানান, কুঠির হচ্ছে ওই জন্য বেমানান। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি চলে যাব শুদ্ধ বানানগুলি, মানে ভুল আছে বানানগুলি শুদ্ধ করে লিখতে। দেখে নিও, এটা তোমার স্ক্রিনশট মেরে নিও বন্ধুরা, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি অনুশীলনী প্রশ্নগুলো সুন্দরভাবে দেখিয়ে দিলাম, স্ক্রিনশট মেরে নিও, তাহলে সুবিধা হবে। পরেরটায় চলে যাচ্ছে, এবার হচ্ছে বাক্য তৈরি করতে হবে, বাক্য রচনা। প্রথম বাক্য রচনা কী আছে, পাহাড়, পাহাড় কী আছে, এটা উদাহরণ দিয়ে আছে। আকাশে, বাক্য রচনা বলতে বোঝায় একটি পুরোপুরি বাক্যে পরিণত করতে হবে, একটা শব্দ থেকে বাক্যে পরিণত, সেটা এটাও করতে পারো বা নিজের মনের মতো করে বাক্য রচনা করতে পারো। পাহাড়, আকাশে মেঘ না থাকলে এইখান থেকেও পাহাড় দেখা যেত, তাহলে এই পাহাড় শব্দটার মধ্য দিয়ে একটা বাক্য রচনা হয়। আয়না, এটা আমি বানিয়েছি, তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো। মালিনী নদীর জল আয়নার মতো, হয়ে গেল। নিবিড়, নিবিড় মানে ঘন, নিবিড় অরণ্যে আলো কম থাকে, তার নিবিড় অরণ্য যে অনেক আলো কম থাকে, অন্ধকারের মতো থাকে। এরপর অরণ্য, নিবিড় অরণ্যে বড় বড় বট, সারি সারি তাল, তমাল গাছ আছে। ঠিক আছে, তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো। আকাশ, কালো মেঘে আকাশ ভরে যায়, কালো মেঘে আকাশ ভরে গেছে, যায় বলছি, গেছে। ঠিক আছে, এরপরে আমি চলে যাব মেঘ, মেঘ, সাদা মেঘে বৃষ্টি হয়,
বাক্য তৈরি করতে পারলেই সেটা বাক্য রচনা। আশ্রম, মহর্ষি কর্ণদেবের আশ্রমে শকুন্তলা লালন পালন হয়েছিল। এটা তোমাদের পাঠ্যাংশ থেকে আমি তুলে দিয়েছি। এবার সংক্ষেপে কিছু প্রশ্ন আছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, মালিনীর জল কেমন ছিল, তাতে কি দেখা যেত? মালিনীর জল ছিল স্থির আয়নার মতো, তাতে গাছের ছায়া, আকাশের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া দেখা যেত। উত্তর হয়ে গেল, খুব ছোট করে আমি করে দিয়েছি। খ, নদীর তীরে নিবিড় বনে কোন জীবজন্তু ছিল? নদীর তীরে নিবিড় বনে কত হাঁস, কত বক, ছোট ছোট পাখি, টিয়া পাখির ঝাঁক, হরিণ, কোকিল, ময়ূর, এই সকল জীবজন্তু থাকতো। হয়ে গেল। নোটস স্ক্রিনশট মেরে নিও, নোটসগুলো তৈরি করে নিও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে। মহর্ষি কর্ণদেব মা গৌতমী কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মহর্ষি কর্ণদেব মা গৌতমী ছিল শকুন্তলা নাটকের চরিত্র বা ঋষি। তারা মালিনী নদীর তীরে অবস্থিত কর্ণের আশ্রমে বাস করত। ঠিক আছে। এরপর আমি চলে যাব ঘ, বাখল পড়া ঋষিকুমাররা কী করতো? বাখল পড়া ঋষিকুমাররা কর্ণদেবের আশ্রমে বেদ পড়ত, মালিনী জলে তর্পণ করত, গাছের ফলের অতিথি সেবা করত, দেবতাদের অঞ্জলি দিত, বনে বনে কাঠ কুড়াতো, গাই গরু চড়াতো। হয়ে গেল। তপবন কি? তপবনে কি ছিল না? সেই অভাব মিটল কীভাবে? তপবনের অভাব কিসের অভাব ছিল? শকুন্তলার অভাব ছিল। দেখো, তপবনে ছিল না আঁধার ঘরের মানিক ছোট শকুন্তলা। তারপরে প্রশ্ন, সেই অভাব কীভাবে মিটল? একদিন নিশুতি রাতে মেনকা তার বাচ্চা শকুন্তলাকে আশ্রমে ফেলে যায়। ঋষি কুমাররা ফুলের বনে শকুন্তলাকে দেখতে পায় এবং আশ্রমে নিয়ে আসে, ফলে তাদের শকুন্তলার অভাব মিটেছিল। ছোট করে প্রশ্ন, যেমন প্রশ্ন তেমন উত্তর। নোটস করে নিও, স্ক্রিনশট মেরে নিও, তোমাদের যেটা সুবিধা করে নিও। এরপরে চ, শুধু ভোরবেলায় ঋষিকুমাররা বনে কী করতে গিয়েছিল? সেখানে গিয়ে তারা কি করলো? ভোরবেলা তপবনে যত ঋষিকুমাররা বনে বনে ফুল ফল কুড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে শকুন্তলাকে দেখতে পেয়েছিল এবং আশ্রমে নিয়ে এসেছিল। হয়ে গেল ছোট্ট প্রশ্ন একদম। শকুন্তলার পরিচয় দাও। শকুন্তলার পরিচয় দিয়েছে। শকুন্তলা হিন্দু পুরাণে বর্ণিত একজন চরিত্র। তিনি সম্রাট দুষ্মন্তের স্ত্রী এবং সম্রাট ভরতের মা। এইটুকু লিখবে, তাহলে সুবিধা সব থেকে ভালো। নেক্সট, বর্গীর্য। শকুন্তলাকে কারা কীভাবে খুঁজে পেল? শকুন্তলাকে কারা কীভাবে খুঁজে পেল? শকুন্তলা কর্ণদেবের আশ্রমে ঋষিকুমাররা বনের ফুল কুড়াতে গিয়ে দেখতে পেয়েছিল এবং তাকে আশ্রমে নিয়ে এসেছিল। হয়ে গেল বর্গীর্য। বাস 12 নম্বর প্রশ্ন, যেটা একটু বড় করে দেওয়া আছে, যে পাঠে দেয়া, মানে যেটা পাঠ্যাংশে দেয়া লেখকের বর্ণনা অনুযায়ী তপবনের সৌন্দর্য বর্ণনা দাও। তপবনের সৌন্দর্য বর্ণনা দিতে বলেছে, দেখে নাও, স্ক্রিনশট মেরে নিও। এক নিবিড় অরণ্যে তপবনটি ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড় পর্বত আর ছোট নদী মালিনী। মালিনীর জল স্থির আয়নার মতো, তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলে দেখা যেত। নদীর তীরে ঘন বন ছিল, তাতে জীবজন্তু ছিল, ছোট পাখি ছিল, টিয়া পাখির ঝাঁক, দলে দলে হরিণ খেলা করত, কচি ঘাস খেত, বসন্তের কোকিল ডাকত, বর্ষার ময়ূর নাচত। এই হচ্ছে প্রকৃতির বর্ণনা। নোটস করে নিও, সব থেকে সুবিধা হবে। 13 নম্বর এবং শেষ প্রশ্ন কী আছে? গল্পটি যে সমস্ত পশু পাখিদের নাম পাওয়া গেছে সেগুলো লেখো। দেখো, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন। তপবনের অরণ্যে কত হাঁস, কত বক খালে বিলে খেলা করতো? দেখো, সবই পশু পাখি। ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক, ডালে ডালে গান গাইতো, কোঠরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট হরিণ কুশের বনে খেলা করতো, বসন্তের কোকিল ডাকতো, বর্ষার ময়ূর ডাকতো। একই জিনিস প্রশ্নর ঘোরফেরের জন্য এটা করা হয়েছে। এবারে শেষ হয়ে গেল প্রশ্ন উত্তর আলোচনা। তারা বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সব থেকে আমি উপকৃত হব, আমার ইন্সপিরেশন বাড়বে। বিশেষ করে যারা বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ো, বাংলা কোনো জিনিস বোঝাতে গেলে আমায় কমেন্টস করো, আমি করবো। ভালো থেকো, সুস্থ থেকো।